আচ্ছা, তাহলে আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাস, তাই না? যেহেতু আপনার টুলস সম্পর্কে অনেকটা ধারণা আছে, তাহলে আমরা টুলসটা দ্রুত শেষ করব। আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে ১ নম্বর টি-শার্ট ডিজাইন এবং ২ নম্বর লোগো ডিজাইন। আর পাশাপাশি আমরা বিজনেস কার্ড বানানো শিখবো, ফ্লায়ার ডিজাইন বানানো শিখবো। এখন এই কয়টার মধ্যে যেটা আপনার সবচেয়ে বেশি ভালো মনে হবে, সেই সার্ভিসটা নিয়ে আমরা কাজ করব। যেমন যেহেতু আপনার কাজ সম্পর্কে একটু হলেও ধারণা আছে, স্ক্রিনে দেখেন যে এখানে আমার একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। সো এই অ্যাকাউন্টটাতে যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, এখানে আমার একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আমি কাজ করতেছি, যেখানে আমার টি-শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, পাশাপাশি হচ্ছে যে আপনার ব্যানার ডিজাইন, এই সার্ভিসগুলো আমি দিচ্ছি এখানে। মানে যে কয়টা কাজ জানি সব কয়টা সার্ভিস দিচ্ছি। তো এছাড়াও কিন্তু এখানে ফাইবারে মেন প্ল্যাটফর্ম হচ্ছে যে আপনার যে কোনো একটি গিগ তারা র্যাঙ্ক করবে। মানে এখানে যা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটাকে গিগ বলা হয়। এই গিগগুলো থেকে আপনার যে কোনো একটি গিগ র্যাঙ্ক করবে। তাহলে এই একটি গিগ র্যাঙ্ক করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে একটার উপরে ফোকাস দিতে হবে, ১ নম্বর কথা। এখন যেটা মেন টার্গেট, এখন ফাইবারে অ্যাকাউন্ট খোলাটাই খুব টাফ ব্যাপার। আগে আমরা যে কোনোভাবে অ্যাকাউন্ট খুলছি, আজ থেকে ১ বছর আগেও যে কোনো কারো অ্যাকাউন্ট জাস্ট জিমেল দিয়ে খুললেই হয়ে যায়। এখন কিন্তু আর সেটা না। এখন দিন দিন যাচ্ছে, প্রচুর পরিমাণ ওয়ার্কার বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হলে সবচেয়ে আপনাকে যেটা করতে হবে যে আপনার যে কাজ, প্রথমে এই কাজগুলো এই মার্কেট প্লেসে দেখাতে হবে যে আপনি কাজ পারেন। এই হচ্ছে আমার কাজের নমুনা। এই কাজগুলো আপনি দেখানোর জন্য এখানে একটা পোর্টফোলিও একটা অপশান আছে। যেমন দেখেন যে এই অপশানটা যখন আপনাকে দিবে, তখন আপনাকে এভাবে কাজগুলো করে করে পার্ট, মানে পার্ট বাই পার্ট, যেমন ধরেন এই একটা আমরা একটা লোগো টি-শার্ট ডিজাইন, এই টি-শার্ট ডিজাইনে আমাকে এভাবে পর্যায়ক্রমিকভাবে সাজায় রাখতে হবে এখানে। তো এই সাজানোর পর ওরা ভেরিফাই দিবে, ভেরিফাই করার পর তারা যদি মনে করে যে না আপনি মার্কেট প্লেসের যোগ্য, তাহলে আপনি অ্যাকাউন্টে এখানে কাজ করতে পারবেন। যদি আদারওয়াইজ যদি আপনার যোগ্য না হন, তাহলে এখানে কাজ করা সম্ভব নয়। তাহলে এখানে আপনাকে যোগ্য হিসেবে প্রমাণিত করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এখানে কি করতে হবে, ভালো কাজের নমুনা এখানে দেখাতে হবে। যদি আপনি ভালো কাজের নমুনা না দেখাতে পারেন, তাহলে কিন্তু এখানে সম্ভব না। আমার টার্গেট আপনাকে কাজ শেখানো। আপনার পরিকল্পনা থাকবে আমাকে সেই অনুযায়ী ভালো কাজ ফিডব্যাক দেওয়া। আমি যদি আপনি যদি ভালো ফিডব্যাক দিতে পারেন, তাহলে এখানে আপনার সাকসেস, নাহলে সাকসেস না। আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনাকে সর্বোচ্চ কোয়ালিটির কাজ এখানে করে দেখাতে হবে। তাছাড়া কিন্তু আপনি এই যে কোর্স করবেন ৩ মাস ৪ মাস, এটা কিন্তু আপনার বৃথা যাবে। এই জন্যই একটা স্টুডেন্টকে ভর্তি হওয়ার পূর্বেই সে যদি ভালো করে কাজ করতে পারে, তাহলেই সে অ্যাকাউন্টে এখানে অ্যাপ্রুভ হবে, আর না হলে অ্যাপ্রুভ হতে পারবে না। বাইরে যে দুর্নাম করবে যে ভাই কি বললে, অ্যাকাউন্ট এতদিন কাজ করলাম, অ্যাকাউন্টই আমার খুলে দিতে পারলো না। দোষটা কি আমার হবে না আপনার উপর ডিপেন্ড করবে কাজ? আপনার উপর ডিপেন্ড করবে এখানে। আচ্ছা, আমি আমার বড় বোনের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে পারি না। ঠিক আছে, ও প্রথমে করছে কি, ওই একটা গিগ দিয়েছে আপনার যেমন তেমন করে, প্রথমে গিগ দিয়েছে একটা। পরে ওর যেই কাজগুলো যেটা জমা দিয়েছে তার থেকে ১০ গুণ ভালো। তো প্রথমে ওকে রিজেক্ট করে দিয়েছে, আর পরবর্তীতে ম্যাডাম অনুরোধ করার পর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি। এখন আমার দুলাভাইয়ের নামে অ্যাকাউন্ট করতে হবে। তো এই জন্য, যেহেতু সুযোগ একবারই, এটা কিন্তু হারানো যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ শুরু করতে হলে সর্বপ্রথম আমাদেরকে টুলসের প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। যদি আপনার টুলসের গুরুত্বটা ভালো করতে পারেন, তাহলে আপনার কাজটা সহজে শিখতে পারবেন। আর যদি টুলসের কাজটা ভালো না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ করাটা বড় কঠিন হয়ে যায়। তাহলে টুলস হচ্ছে, আপনার মোটামুটি টুলসের কিছু জানা আছে, তাই না? আচ্ছা,
আচ্ছা, আমরা যে টুলসটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অনেকে ফটোশপ দিয়েও করে, কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে। হ্যাঁ, ফটোশপটা হচ্ছে নতুনদের জন্য অনেক কঠিন। এই যদি এমন একটা ভার্সন তৈরি করা আছে ইলাস্ট্রেটরে, কোনো ক্লায়েন্ট যদি আপনার কোনো একটা ফাইল ফটোশপ ফাইলে যদি চায়, তাহলে আপনি এখান থেকেই ইলাস্ট্রেটরে তৈরি করে আপনি ফটোশপে কনভার্ট করতে পারবেন। এর জন্য আমাদের জন্য ফটোশপটা অনেক সহজ হয়ে গেছে। মানে করার প্রয়োজন আর হয় না, আমরা ইলাস্ট্রেটর দিয়ে করে ফটোশপ ফাইলে কনভার্ট করে দিই। বুঝতে পারছেন? যদি কেউ ফটো রিলেটেড যে কোনো একটা ছবি ফেস করতে হচ্ছে বা কোনো কিছু করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ফটোশপ প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা দেখেন, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার। এই সফটওয়্যার আপনার কম্পিউটারে আছে, আপনি কাজ করছেন কিছু। আচ্ছা, তাহলে কাজ করার পূর্বে আমরা বেসিকটা একটু দেখি। সেটা হচ্ছে যে এই ইন্টারফেস ওভারভিউটা গুরুত্বপূর্ণ, একবারই দেখাবো। যে এখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এই কয়টার মধ্যে এই ইলাস্ট্রেটরের সকল ইনফরমেশনগুলো কি আছে, পার্ট বাই পার্ট ঢোকানো আছে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা ডিজাইন রিলেটেড কাজ করব, সো ডিজাইন রিলেটেড করতে গেলে আপনাকে অবশ্যই একটা কি নিতে হয়, আর্টবোর্ড নিতে হয় বা একটা ফ্রি ক্যানভাস নিতে হয়। আচ্ছা, তাহলে ফ্রি ক্যানভাস নিতে হলে আমরা নিউ ফাইল ওপেন করতে পারি, অথবা এটা যদি শো আপ না করে তাহলে ফাইলে যাব আমরা, ফাইল থেকে নিউ, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আমরা নিউ প্রেস করলাম। নিউ প্রেস করার পর দেখেন এখানে নিউ ডকুমেন্ট নামে একটা অপশন শো করতেছে। আমরা অনেকেই কাজ জানি, কিন্তু এই ইন্টারফেস সম্পর্কে আমরা অনেকে জানি না। বুঝতে পারছেন? তো যখন দেখা যাচ্ছে ক্লায়েন্টরা আমাদেরকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনের সেট আপ করতে বলে, আমরা পারি না। এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, তাহলে দেখেন এখন এখানে রিসেন্ট, মানে আপনি রিসেন্ট যে কাজগুলো করবেন সেই পেজগুলো এখানে শো করবে। মানে B4, A4, মানে এগুলো একটা লিগাল একটা পেজের মাপ, ইন্টারন্যাশনাল একটা পেজের মাপ। আচ্ছা, সেম আপনি যে অ্যাকাউন্ট মানে ইয়েটা সেট করে রাখবেন সেটা এখানে শো করবে। মোবাইল, এখন আপনি মোবাইল ভার্সনের জন্য কিছু একটা তৈরি করবেন, যেমন এখানে দেওয়া আছে আইফোন এক্স। আমাদের বাংলাদেশে কোনো ফোনের কিন্তু নাই এখানে, আছে কি স্যামসাং এর হয়তো থাকতে পারে। এই যে গুগল পিকজেল, মানে এগুলো প্রত্যেকটা ফোনের একটা করে ইয়ে দেওয়া আছে। সো ফোন রিলেটেড যদি কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দিয়ে করতে পারবো। তারপর ওয়েব, ওয়েবটা হচ্ছে ওয়েবসাইটের যদি কোনো ফর্মুলা তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন। প্রিন্ট, প্রিন্টটা কি জিনিস, যে আমরা যদি এই যেমন ব্যানার বাইরে দেখছেন না, বা এই যে প্রত্যেকটা একটা করে ব্যানার সেট আপ করা আছে, এই যে আমাদের ওই পাশে ব্যানার আছে, এগুলো প্রিন্ট করা হয়। তো প্রিন্ট রিলেটেড কোন ডিজাইন বা যদি কোনো কিছু তৈরি করতে চান, তাহলে কিন্তু এখান থেকে প্রিন্টের অপশনগুলো আপনি নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে করতে পারবেন আপনি। এখন ফিল্ম অ্যান্ড ভিডিও, মানে ভিডিও রিলেটেড যদি কোনো কন্টেন্ট করতে চান বা কোনো ইয়ে করতে চান, তাহলে এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, মানে সর্বশেষটা হচ্ছে আমাদের। তাহলে আর্ট এবং ইলাস্ট্রেশন জাতীয় আমরা যদি কোনো কাজ করতে চাই, তাহলে আমরা এটা দিয়ে কি করতে পারবো, করতে পারবো। তাহলে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে আসে দেখেন এখানে আমাদের অনেকগুলো পেজের মাপ দেওয়া আছে, যেগুলো প্রত্যেকটাই আমরা সচরাচর জানি হচ্ছে B4, A4, এগুলো হচ্ছে পেজের মাপ। আচ্ছা, তা লিগাল। আচ্ছা, তাহলে এখান থেকে যে কোনো একটা পেজ আমরা নিয়ে ডিফল্টলি ক্লায়েন্টের কাজ করতে পারি। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে তার মতো মাপ বলে দেয়, কারণ সব কিছু তো ডিফল্ট, মানে আহ, এখানে যা দেওয়া আছে সেটা দিয়ে তো হবে না। এখন কারো একটা দেওয়ালের মাপ লাগবে ছোট, বা সে যদি একটু চায় যে আমার ব্যানারটা এরকম ডেস্কের মতন চিকন হয়ে চলে যাবে, তাহলে তার তো একটা নির্দিষ্ট মাপ আছে। তাহলে এটাকে বলা হয় কাস্টমাইজ মাপ। তাহলে যদি আমরা যে কোনো একটা মাপ নিই, নেওয়ার পরে কিন্তু যদি ক্রিয়েট করি, তাহলে আমাদের কিন্তু একটা আর্টবুক চলে আসবে। এটা হচ্ছে আমাদের মতো করে। যদি ক্লায়েন্টের মতো করে নিতে হয় তাহলে ফাইল থেকে নিউ, এখন নিয়ে আসার পর আর্টবোর্ড। এখন দেখেন এই যে আনটাইটেল যেটা লেখা আছে, এখানে আপনার মতো করে একটা কি দিতে পারবেন, নাম দিতে পারবেন। যেমন আমরা যে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্টের নাম দিতে হয়, কারণ নাম ছাড়া তো আমরা অনেক কাজ করি ক্লায়েন্টে। এখন যদি নামবিহীন থাকে তাহলে কি আপনি বুঝতে পারবেন?
কোনো কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য আমাদের নামটা প্রয়োজন। তাহলে প্রজেক্টের নাম আমরা সাপোজ দিলাম যে GRAPHIC গ্রাফিক্স ডিজাইন, আমাদের এটা প্রজেক্টের নাম দিলাম আমরা। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইডথ এবং হাইট। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের। তাহলে প্রথমে দেখতে হবে যে উইডথ আছে আর পরে আছে হাইট। হাইটটা কোনটা আমাদের লম্বা উপরের দিকে, আর উইডথটা হচ্ছে নিচের সাইডে যেটা আছে। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটাকে বলা হয়। এখন এখানে অনেকে ভুল করে যে ক্লায়েন্ট আপনাকে সাপোজ ধরেন 288 × 560 লিখে দিয়েছে। এখন লেখার পর এখন এখানে ক্লায়েন্ট বলতেছে আমার পিক্সেলে হবে। পিক্সেল জিনিসটা কি? পয়েন্টে হবে, তাহলে পয়েন্ট জিনিসটা কি? ইঞ্চিতে হবে, ইঞ্চি জিনিসটা কি? ফিট কিন্তু আমরা সবাই বুঝি, তাই না? আচ্ছা, ইঞ্চি আর ফিট এই দুইটা জিনিস আমরা সচরাচর যারা পড়াশোনা করছি সবাই কম বেশি শুনছি, ইঞ্চি এবং ফিট। কিন্তু এই পিক্সেল, তারপর হচ্ছে যে আপনার মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো খুব কমই শুনছি কিন্তু, তাই না? তাহলে প্রত্যেকটা হচ্ছে ইউনিট কনভার্সন, প্রত্যেকটা হচ্ছে ইউনিট এক একটা। যদি ক্লায়েন্ট বলে আমাকে 288/560 পিক্সেলে দাও, যদি পিক্সেলে ক্লিক করি তাহলে দেখেন এখানে পিক্সেল শো করতেছে। ও যেটা বলবে সেটাই দিতে হবে কিন্তু আপনাকে, এর বাইরে কিন্তু দিলে কিন্তু মাপ উল্টাপাল্টা হয়ে যাবে কিন্তু বাবা। কীভাবে উল্টাপাল্টা হবে? সাপোজ ধরেন আমি এখান থেকে A4টাকে ক্লিক করলাম। A4-এ দেখেন 841.8898 পয়েন্ট, তারপর হাইটে হচ্ছে 595। একই জিনিস আমি এটাকে পয়েন্ট থেকে পিক্সেলে যখন দিলাম তখন দেখেন আপনার এটা শো করতেছে। তারপরে দেখেন ফিটে যখন শো করলাম দেখেন চেঞ্জ হয়ে গেল কিন্তু এখানে ফিটে কি চেঞ্জ হয়েছে এখানে? আচ্ছা, যদি আমরা আবার ইঞ্চিতে দিই, কোথায় গেল আমাদের ইঞ্চি? ইঞ্চিতে যদি দেই তাহলে দেখেন ইঞ্চিতেও চেঞ্জ হয়ে গেল, কিন্তু আপনার A4-ই আছে, কিন্তু A4-এই কিন্তু মাপ আছে। জাস্ট ক্লায়েন্ট যদি আপনাকে এই ইউনিট কনভার্সনের জন্য অনেক ক্লায়েন্টের ক্ষতি করে ফেলি আমরা, যারা ওয়ার্কার, যারা আমরা কাজ করি, ওকে মনে করেন একটা ডিজাইন প্রিন্ট করার জন্য আমি তৈরি করে দিলাম, ও চাইছে ইঞ্চিতে, আমরা দিয়ে দিছি এই পিক্সেলে বা ফিটে যেটা দিয়ে দিয়েছি। এখন সে যখন প্রিন্ট করবে, প্রিন্ট করার পর দেখেছে তার মিলছে না, তাহলে তার ওই প্রিন্টটা নষ্ট না? ওই ক্লায়েন্ট কি আবার আপনার কাছে ফিরে আসা সম্ভব? কখনো আসবে? আসবে না। কি কারণে? আপনি তার ক্ষতি করে ফেলছেন। তাহলে কি করতে হবে? এই কনভার্সনটা আমরা অনেকে বুঝি না। আপনি হয়তো কাজ করেছেন কিছু, এগুলো কি কখনো করছেন? করেন নাই। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজ আমি ভালো জানি, অনেক সুন্দর জানি, কিন্তু মাপ দেওয়ার সময় ভুল দিয়ে দিয়েছি, তাহলে ওই কাজের কি কোনো মূল্য থাকলো? আচ্ছা, এটা একটু মনে রেখে। সহজ হবে, হ্যাঁ অবশ্যই সেটা সহজ হবে, এটা অবশ্যই সহজ হবে। আচ্ছা, তারপরে এখন দেখেন এই যে ইউনিট কনভার্সন যেটা আছে, যে পিক্সেল, ফিট, ইঞ্চি, ক্লায়েন্ট যখন মাপ দিবে তখন বলে দিবেন যে এটা আপনি ইঞ্চিতে দিচ্ছেন না ফিটে দিচ্ছেন না কিসে দিচ্ছেন, সেটা জিজ্ঞেস করতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে এটা কিন্তু কমপ্লিট। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা পেজের ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে প্রোটেক্টিভ। দেখেন এখানে দুইটা মানুষের আইকন আছে, একটা লম্বা আর একটা কি চোখ। আচ্ছা, দেখেন যখন আমি এভাবে এটাতে প্রেস, এখানে দেখেন অ্যাক্টিভ হয়ে আছে কোনটা, যেটা কালারফুল হয়ে আছে। যখন আমি এটাতে প্রেস করব তখন দেখবেন উইডথ এবং হাইট এক্সচেঞ্জ হয়ে যাবে। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এক্সচেঞ্জ হয়ে গেছে, নিচেরটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে আসছে। যখন আমরা ল্যান্ডস্কেপে করব তখন দেখেন এটা আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাও কিন্তু বোঝার বিষয় আছে এখানে, ঠিক আছে না? এখন ক্লায়েন্ট আপনাকে অনেক টাইমে লিখে দেয় না, উইডথ এত হাইট এত লিখে দেয় না, দিয়ে দিতে পারে কিভাবে? যে আপনার
যে 560 ইন্টু 450। এখন আপনি এখানে সাপোজ ধরলাম পিক্সেল, পিক্সেল এখানে কি লিখছি পিক্সেল। এখন 560 ইন্টু 450 পিক্সেল। এখন আপনি কিভাবে বুঝবেন যে 560টা আমার হাইট হবে না উইথ হবে, না 450টা হাইট হবে না উইথ হবে? আপনি বুঝবেন কিভাবে? এখন বোঝার স্কোপ আছে এখানে। যদি সে যদি বলে না দেয়, যদি সে যদি এভাবে বলে দেয় যে উইথ 560 আর হাইট 450, আচ্ছা, এটা যদি বলে দেয় তাহলে তো সমস্যাই নেই, ঠিক আছে না? যদি ওটা বলে দেয় উপরেরটা, যত সমস্যা তো উপরেরটা নিয়ে, তাহলে কি করবেন আপনি? আচ্ছা, এটা করার স্কোপ হচ্ছে, দেখেন এই ইলাস্ট্রেটরের সফটওয়্যার বা অন্যান্য সফটওয়্যার সবাই জানে যে যখন কোনো একটা মান লিখতে হয় তখন ওই মানটা প্রথমে ওয়েট হয়, তারপরে হাইট হয়। সে যদি কিছু বলে এখানে না দেয়, তার মানে আপনাকে বুঝতে হবে যে প্রথমেরটা হচ্ছে আমাদের কি উইথ, আর পরেরটা হচ্ছে আমাদের হাইট। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এটা কিন্তু আপনি যদি প্রফেশনালি কাজ করেন, কাজ জানলেই হবে না, এই ইউনিটের মানে এই ইন্টারফেসটা আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। আচ্ছা, তাহলে ওরিয়েন্টেশনটা কি? একটা ল্যান্ডস্কেপ আর একটা প্রোটেক্টিভ। আচ্ছা, আপনি যেটাতে ক্লিক করবেন সেটা অ্যাক্টিভ হয়ে থাকবে। তারপরে দেখেন আর্টবোর্ড, যে সাদা যে অংশটা নিয়েছি এটাকে আর্টবোর্ড বলা হয়। এখন আপনার কাজের ক্ষেত্রে আর্টবোর্ড 2টা 3টা 4টা লাগতে পারে, তো সচরাচর আমাদের একটা দুটার মধ্যেই কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা আর্টবোর্ড নিলাম। এখানে দেখেন একটা অপশান আছে, প্রত্যেকটা 0 ইঞ্চি 0 ইঞ্চি 0 ইঞ্চি আছে। তো এই 0 ইঞ্চিটা আমরা যখন বিজনেস কার্ড ফায়ার করব তখন এটা আমাদের সহজ হবে, এখন করালে বুঝতে পারবেন না কিছু। আচ্ছা, তারপরে দেখেন এখানে অ্যাডভান্স অপশান আছে। এই অ্যাডভান্স অপশানে আমাদের এখানে কালার মোড নামে একটা অপশান আছে, একটা হচ্ছে যে 8 GB কালার। এই 8 GB কালারের পপে যদি প্রেস করেন তাহলে দেখেন 8 GB কালার এবং CMYK কালার। কয়টা কালার? 2টা কালার, 8 GB এবং CMYK। আমরা কম বেশি RGB এই কালারটা অনেকেই আমরা শুনেছি না, ঠিক আছে না? কিন্তু CMYK কালার এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই কালারের নাম কি? CMYK এটা কি জিনিস? আচ্ছা, আমরা যদি একটু গুগলকে যদি আমরা সাজেস্ট করি বা ব্যবহার করি তাহলে আমরা জিনিসটা সহজ হবে। RGB কালার, দেখেন আমি গুগলে সার্চ দিলাম যে বাইরে লিখতে পারলাম হোয়াট ইজ দ্য RGB অফ এ কালার। RGB কালারটা কি জিনিস আমাদের দেখেন, দেখেন যে RGB কালার এখানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তাহলে আরতে রেড, জিতে গ্রিন, এখানে মিলান কোথায় গেল আমাদের? এই যে দেখেন RGB কালার, আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের কি নিয়েছে? প্রথম অক্ষর নিয়েছে। এই 3টা কালারকে বলা হয় মৌলিক কালার। পৃথিবীতে আমরা যত কালার দেখি সমস্ত কালার কিন্তু এই 3টার সমন্বয়ে তৈরি হয়। তাহলে এই 3টা কালারকে কি কালার বলা হয়? মৌলিক কালার। এই 3টা কালার ছাড়া কিন্তু কোনো কালার তৈরি হবে না। আচ্ছা, তাহলে RGB কালার সম্পর্কে যদি আরও আপনার কিছু জানার আগ্রহ প্রকাশ হয় তাহলে RGB কালার এখান থেকে ক্লিক করে সব কিছু জেনে নিতে পারেন, ঠিক আছে? অনেক কিছু অপশান আছে RGB কালারের, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা ইলাস্ট্রেটরে আসি। এখানে CMYK কালার, তাহলে CMYK কালারটা আমরা একটু গুগলে সার্চ দেই যে হোয়াট ইজ CMYK কালার। আচ্ছা, তাহলে দেখেন
ক্লিয়ার বোঝা যাচ্ছে? ওখানে দেখা যাচ্ছে মনিটরে? আচ্ছা, দেখেন CMYK, এই CMYK কালারের একটা নির্দিষ্ট ফর্ম আছে। যেমন দেখেন সিতে সায়ান, এই যে দেখেন এটা হচ্ছে সায়ান, CYAN, এটা কি কালার আমাদের? সায়ান কালার। আমার নাম শুনছি এর আগে কখনো? আচ্ছা, সায়ান। এমতে ম্যাজেন্ডা, দেখেন এমতে পাশেরটা ম্যাজেন্ডা। আচ্ছা, ওয়াইতে ইয়েলো, ঠিক আছে না? আর কেতে ব্ল্যাক। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে সায়ানের সি, ম্যাজেন্ডার এম, ইয়েলোর ওয়াই, কিন্তু ব্ল্যাকের বি না দিয়ে কে দিল কেন? এটাকে মিলানোর জন্য BLAC কে, শেষের অংশের কেটাকে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এটা সার্চিং করে আপনি গুগল থেকে এই যে দেখেন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এটা সম্পর্কে আরো আপনি বিস্তারিত যদি কিভাবে কাজ করে জানতে হয়, তাহলে এটা আপনি আপনার জন্য যদি কালার সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, তাহলে এখান থেকে বিস্তারিত আপনি কি করতে পারেন, জানতে পারেন গুগল থেকে। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের কালার মোড, এই কালার মোডও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের জানতে হবে RGB কালার এবং CMYK কালার কোথায় ব্যবহার করা হয়। তাছাড়া তো দুটো মোড দিত না, এখানে দিত কি? আচ্ছা, কারণ একজন স্টুডেন্ট প্রথমে যখন কেউ আপনাকে এত কিছু বোঝাতেন না, কি কারণে? যদি আপনি একবারও নতুন হতেন, তাহলে এত কিছু বোঝালে আপনি তখন মাথা ঘুরে যেত, ঠিক আছে না? যেহেতু আপনি এই সফটওয়্যার সম্পর্কে একটু হলে কাজ করছেন, একটু হলে দেখছেন, যার কোনো একটা পরিচিতি আছে, এখন আপনার আগ্রহ হবে যে আমি তো কাজ করছি এত কিছু, তো এটা সম্পর্কে তো আমি তো জানতাম না, এটা আপনার আগ্রহ প্রকাশ হবে। আচ্ছা, তাহলে দেখেন এখন আমাদের জানার আগ্রহ হচ্ছে যে RGB কালার এবং CMYK কালার, তাই না? কোথায় ব্যবহার করতে হয়? তাহলে RGB কালারটা এবং CMYK কালার দুটাই সম্পূর্ণ তফাৎ। একটু যদি আমরা গুগলে সার্চ করি যে RGB অ্যান্ড CMYK কালার মডেল, এই যে এখানে আছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে RGB কালার আর এটা হচ্ছে CMYK কালার। এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ বাহ্যিক দৃষ্টিতে আপনি বুঝতে পারছেন? বলেন তো কিরকম? আচ্ছা, আর কিছু মনে হচ্ছে? আর কোন ডিফারেন্ট কিছু মনে হচ্ছে? আচ্ছা, দেখেন এখানে দেখেন এটা RGB কালারের রেড আর CMYK কালারের রেড, এই দুটার দিকে খেয়াল করেন, এক আছে? আচ্ছা, এখানকার ইয়েলো আর এখানকার ইয়েলোর মধ্যে মানে দেখেন এখানকার ম্যাজেন্ডা এবং এখানকার ম্যাজেন্ডার মধ্যে তফাৎ দেখেন, এখান থেকে গ্রিন এবং এখানকার গ্রিনের মধ্যে তফাৎ দেখেন। আচ্ছা, CMYK কালারটা হচ্ছে অত্যাধিক উজ্জ্বল কালার। এখানে হয়তো বা একটু গোলাটে মনে হচ্ছে, কিন্তু যখন আপনি প্রফেশনালি যখন কালার দিবেন, তখন হচ্ছে CMYK কালারটা হচ্ছে খুব উজ্জ্বল কালার, আর RGB কালারটা হচ্ছে হালকা মানে ফ্যাকাশা প্লাস ডিপ কালার যেটাকে বলা হয়। এর মধ্যে দেখেন এই ব্ল্যাকটা খুব উজ্জ্বল না? ব্ল্যাক বলছি, রেড কালার, এটা কি খুব উজ্জ্বল? কিছুটা হালকা না? আচ্ছা, এখানকার ইয়েলো আর এখানকার ইয়েলো দেখেন তো, এখানকার ম্যাজেন্ডা আর এখানকার ম্যাজেন্ডা দেখেন তো,
আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই দুইটার প্রয়োগ মাত্রা কোথায়। ক্লায়েন্ট কিন্তু বুঝবে না, বুঝবে কিন্তু বুঝতে হবে আপনি কি। যখন আপনি আমরা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন স্ক্রল করি, দেখবেন যে আমার মোবাইলে একরকম দেখায় আর একটা দামি মোবাইলে একরকম দেখায়, কিন্তু দেখায় না? এই তফাৎটা কেন? এটা হচ্ছে যে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ব্যবহার করবেন, হতে পারে লোগো, হতে পারে ব্যানার, বা বুস্টিং এর জন্য বা প্রমোশনের জন্য কিছু যদি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেন, এই সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে হলে আপনাকে RGB কালার দিতে হবে। কারণ চোখে লাগানোর মতন হতে হবে আপনাকে। খুব উজ্জ্বল কালার ব্যবহার করতে হবে। যার মোবাইলের সিস্টেম যত ভালো, তার তত সুন্দর লাগবে দেখতে, তত জীবন্ত লাগবে দেখতে, তাই না? আর CMY কালারটা হচ্ছে ফ্যাকাশে টাইপের একটু, বা ডিপ টাইপের বলা যায়। এখন এই ডিপ টাইপটা যদি আপনি মোবাইলের স্ক্রিনে দেখেন তখন দেখতে ভালো লাগবে না। তাহলে এই ডিপ টাইপটা কোথায় ব্যবহার করা হবে? যখন আমরা কোনো কিছু প্রিন্ট করব, হতে পারে একটা বিজনেস কার্ড বা একটা ফ্লায়ার, যে হ্যান্ড বিল যেগুলো আমাদেরকে জমা দেয়, যে বিদ্যুৎ বিল, যে কাগজগুলো থেকে প্রিন্ট হয় না, এটাতে আপনার ডিপ কালার ব্যবহার করতে হয়, অথবা CMYK কালার যেটাকে বলে সেটা ব্যবহার করতে হয়। কি কারণে? যখন কোনো কিছুতে প্রিন্ট করবেন সেটা যদি উজ্জ্বল কালার হয়, জিনিসটা এমন উজ্জ্বল হয়ে যাবে আপনার দেখতে ভালো লাগবে না। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, এমন একটা জিনিস ক্লায়েন্ট আপনাকে তৈরি করবে, তখন আপনাকে আগে বুঝতে হবে এটা কি ওয়েবসাইটে ব্যবহার হবে না প্রিন্টে ব্যবহার হবে। যদি প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে CMYK কালার, আর যদি আমরা ওয়েবসাইটে ব্যবহার করি তখন আমরা ব্যবহার করব RGB কালার। এখন এখানে আরেকটা প্রশ্ন হবে, তখন এখন না, যখন আমরা টি শার্ট তৈরি করব, প্রত্যেকটা টি শার্টটা প্রিন্ট হবে আমাদের, তাই না? তো প্রিন্টের ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম ওই টি শার্টের ক্ষেত্রে। তো টি শার্টের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে আপনার ডিপ কালার ইউজ করতে লাগলো, জামা জাতীয় জিনিস বা পোশাক জাতীয় জিনিস এক একটা শোষণ ক্ষমতা এক এক রকম, তাই না? দেখা যাচ্ছে একটা কাপড়ের শোষণ ক্ষমতা একরকম, আর একটা কালারের কাপড়ের শোষণ ক্ষমতা একরকম। তো যখন আমরা ডিপ কালারটা অ্যাপ্লাই করতে গেলাম, তখন দেখা যাচ্ছে যে যার শোষণ ক্ষমতা বেশি সে এমন শোষণ দিল তখন ডিজাইনে বোঝা যায় না, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তখন এটাকে কি করা হলো, CMYK কালার যখন অ্যাপ্লাই করা হলো, এখন যতই সে মানে সেটা শোষণ হোক, তার মানটা নির্দিষ্ট বজায় রাখে। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা হচ্ছে যে আপনার টি শার্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। টি শার্টটা তো আপনার প্রিন্ট হবে। আমরা আমাদের প্রশ্ন ছিল যে সকল প্রিন্টের ক্ষেত্রে আমরা CMYK কালার ব্যবহার করব, কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে টি শার্ট ডিজাইন RGB ব্যবহার করব। কি কারণে? এই যে কালারের যে শোষণ ক্ষমতা আছে, এখন ওখানে যে ব্যানারটা দেখছেন আমাদের আলোর পথে IT সেন্টারের, এটার শোষণ ক্ষমতা কিন্তু আলাদা রকম, কাপড়ের মতন না, কিন্তু এটাকে উন্নত মানের একটা কি শীট ব্যবহার করা আছে, মানে পাতলা কাপড় এয়ার সিস্টেম, কি বলে এটা, ওটাতে যদি আপনি CMYK কালার ব্যবহার করেন এমন ফ্যাকাশে হয়ে যাবে ওটা, মানে RGB কালার যদি ব্যবহার করেন উজ্জ্বল কালার, তো দেখবেন যে একবারে ফ্যাকাশে হয়, মানে দেখতে ভালো লাগবে না আপনি, মানে আলো লাইটিং পড়ছে এরকম অবস্থা। তখন আপনি ওটাতে CMYK কালার ব্যবহার করবেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ওয়েবসাইটের জন্য RGB কালার, আর প্রিন্টের ক্ষেত্রে CMYK কালার, কিন্তু শুধু ব্যতিক্রম একটা, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন যেহেতু প্রিন্ট হয়, ওখানে CMYK কালার ব্যবহার করবো না, ব্যবহার করবো কোনটা? RGB কালার। এই প্রশ্নটা এখনই কেন অ্যান্সার দিলাম, যখন টি শার্ট ডিজাইন করব তখন RGB কালার ব্যবহার করবো, তখন আবার প্রশ্ন করবেন যে ভাই আপনি RGB কেন CMYK কালার ব্যবহার করেন। এই প্রশ্নটা যেন না আসে, এই জন্য আমি প্রথমেই বলে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে RGB এবং CMYK কালার গেল, এখানে রাস্টার ইফেক্ট নাম আরেকটা অপশন আছে। তাহলে রাস্টার ইফেক্ট কি জিনিস এটাও আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু গুগলকে যেটা প্রশ্ন করছি সেটার কিন্তু কি পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি। তাহলে গুগল আমাদের জন্য বিশাল হেল্প করতেছে না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে রাস্টার ইফেক্ট দিলাম।
আচ্ছা, রাস্টার ইফেক্ট মিনিং। দেওয়া নাই কোনো। আচ্ছা আচ্ছা, দেখেন এই রাস্টার ইফেক্টটা হচ্ছে যে রাস্টার ইফেক্টের মধ্যে চারটা অপশন আছে। দেখেন, স্ক্রিন 72 পিপিআই, হাই 300 পিপিআই, মিডিয়াম 150 পিপিআই, স্ক্রিন 72 পিপিআই এবং 36 পিপিআই। কিছু বুঝতে পারলেন এখানে? কিছু বুঝতে পারেন? আচ্ছা, যখন আপনি 72 পিপিআই দিবেন, যখন আমরা একটা সহজ ভাষায় বলি যে প্রথমে যে আমরা ছোট্ট আগে বাটন ফোন ছিল, যেসব ক্যামেরা ছিল, ওই ফোন থেকে যখন একটা ছবি ওঠানো হয়, জুম করলে কি হয়ে যায়? ফেটে যায়। এখন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো একটু উন্নত মানের যেগুলো, সেগুলো জুম করলে কি খুব ফেটে যায়? যখন সর্বোচ্চ জুম করা হয় তখন কি হয়ে যায়? ফেটে যায়। আচ্ছা, এখন এটাই হচ্ছে মেন জিনিস। যখন আপনি হাই দিবেন, এটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে 300 পিপিআই সবচেয়ে বড়। মানে এটাকে যদি আপনি চান যে একটা ডিজাইন তৈরি করে এত বড় একটা ঘরের সমান প্রিন্ট করবো, তাও সম্ভব, থাকবে না। ওগুলো নেই। আচ্ছা, এখন এখানে 300 বুঝলাম, 300 মানে সর্বোচ্চ। এবং পিপিআই, এই পিপিআইটা ঝামেলা করে। তাহলে পিপিআই কি জিনিস? আচ্ছা, রাস্টার ইফেক্টটা দেখেন, এই ইমেজটা যেমন আমরা যখন একটা ইমেজ জুম করি আস্তে আস্তে, এরকম ছোট ছোট পিক্সেলের ঘরের মতন হয় না? এখানে সরাসরি দেখলে বুঝাতে পারবো। একটা ইমেজে নিন, আচ্ছা ইমেজটাকে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর ওপেন করছি। এখন ইমেজটা ক্লিয়ার, তাই না? আর একটু জুম করছি, আর একটু জুম করছি। আচ্ছা, এটা আর এতটুকু জুম আর হচ্ছে না। আচ্ছা, আমি যেহেতু একটা পেজ নিয়ে ক্লিয়ার হবে। ইমেজটাকে আমি একটু ইলাস্ট্রেটরে নিই। আচ্ছা, দেখেন ইমেজটা এখন ক্লিয়ার, তাই না? ইমেজের দিকে খেয়াল করবে। দেখেন আস্তে আস্তে জুম করছি না? আরো জুম করছি। এখন ক্লিয়ার ক্লিয়ার বোঝা যাচ্ছে? দেখেন আরো জুম করছি। তাহলে দেখেন আস্তে আস্তে চারকোনা ঘরের মতন চলে আসবে। দেখেন তো চারকোনা ঘর আসছে এখানে। এই যে একটা চারকোনা ঘর, আরো জুম করলাম। তা দেখেন প্রত্যেকটা একটু ছোট করি, দেখেন চারকোনা ঘর, দেখেন চারকোনা ঘর, তাই না? জুম কমাই দিচ্ছি। এখন কি চারকোনা ঘর বুঝতে পারছেন? তাহলে এই পিপিআই শব্দের অর্থ পিক্সেল পার ইঞ্চি। 300 পিপিআই। আচ্ছা, 300 পিপিআই। আচ্ছা, দেখেন 300 পিপিআই পিক্সেল পার ইঞ্চি। প্রত্যেক ইঞ্চিতে কতগুলো কি থাকবে? পিক্সেল থাকবে। পিক্সেলটা কি জিনিস বুঝতে পারছেন? যে চারকোনা ঘর। আগে বিটিভি টিভি যেটা ছিল না, হঠাৎ করে লাইন চলে গেলে ঝিরঝির 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 করে, ওই ঝিরঝিরের মধ্যে তেমন ছোট ছোট, হ্যাঁ, খুব 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 থাকে, ওটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। বুঝতে পারছেন? অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে একটা ছবি তৈরি হয়। আপনি যখন মোবাইলে ছবি তুলছেন, জুম করলে দেখালাম না, খুব খুব হয়ে যাচ্ছে, ওই খুব খুবের মাধ্যম দিয়েই, ওই পিক্সেলগুলোর মাধ্যম দিয়ে আপনার একটা ছবি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে এত বিস্তারিত, এই বিস্তারিত গুলো আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে সব কিছু পেয়ে যাবেন। এই যে দেখেন 72 পিপিআই, এখানে দেখেন সুন্দর করে দিয়েছে। এই যে এটা সুন্দর একটা ইমেজ করে দিয়েছে, দেখেন সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে কি জিনিস এগুলো। দেখেন 72 পিপিআই, পিক্সেল পার ইঞ্চিতে কয়টা আছে এখানে? 72।
150 পিপিআই দেখেন আরো ক্ষুদ্র ক্ষুদ্র, 300 পিপিআই মানে কি একবারে ক্ষুদ্র ক্ষুদ্র। এবার বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন রেজুলেশনের দিকে আসেন। 72 পিপিআই দেখেন ঘোলাটে, 150 পিপিআই হালকা ঘোলাটে, 300 পিপিআই একবারে ফ্রেশ। বুঝতে পারছেন? এখন ইমেজের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট। এখন এই জিনিসগুলো না আপনি যদি মনে করেন যে না আমি স্টাডি করব, তাহলে আপনি সার্চ করে স্টাডি করতে পারেন। কারণ স্টাডি করলে আপনার কি হবে, অভিজ্ঞতা আরও বেশি বাড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 300 পিপিআই দিয়েই আমরা প্রত্যেকটা ডিজাইন ক্লায়েন্টের জন্য করব। ঠিক আছে? দেন এখান থেকে যদি আমরা ক্রিয়েট করে দেই, তাহলে আমাদের এরকম আর্টবোর্ডটা আসলো। আমি চাইলে কিন্তু প্রথমেই আর্টবোর্ডটা নিয়ে আসতে পারতাম, কিন্তু এতগুলো জিনিস তো সবাইকে সবসময় শেখানো যায় না। কারণ একজন প্রথম স্টুডেন্ট আসলে তাকে যদি সব শেখানো হয়, সে মাথা ঘুরে উল্টো পড়ে যাবে যে সর্বনাশ এত কিছু এত কঠিন। এই জন্য সব এই জিনিসগুলো সব ভিডিওতে কিন্তু পান নাই, পাইছেন? এর আগে যতগুলো ভিডিও দিয়েছি, কি কারণে সবগুলো সবাইকে বলা যায় না, কারণ প্রথম ক্লাসে যদি খুব বিরক্তিকর হয়ে যায় তাহলে কিন্তু ক্লাস করতে আগ্রহ হবে না। যেহেতু আপনার জন্য মোটামুটি কতক্ষণ করালাম, আচ্ছা মোটামুটি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বলা, তাই না? যেটা এখন আপনার আজকের এতটুকুই রাখলাম। এই যে যতগুলো জিনিস একটা নোট খাতা করবেন, করে আমি যা বলছি এটা তো শুনবেনই, প্লাস ওই গুগলে সার্চ দিবেন, দিয়ে দিয়ে আরো ভালো মিনিংগুলো খুঁজবেন। পিপিআই কেন ব্যবহার করা হয়, RGB এবং CMYK কালার কেন ব্যবহার করা হয়, ইউটিউবে অনেকে বলে, এগুলো একটু রিসার্চ করবেন। একদিন রিসার্চ করলেই না, আশা করি এটা যদি আপনি রিসার্চ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। তারপরে আমি মোটামুটি 2 দিন বা 3 দিনে বা 2 দিনে আপনার সমস্ত টুল শেষ করে দেবো। টুল শেষ করে আপনার লোগো ডিজাইনে যাব, লোগো ডিজাইন শেষ করে আপনার টি শার্টে যাবো, টি শার্ট শেষ করে আপনার এই সামথিং কিছু থাকবে। যে কদিন ক্লাস হবে সেই কদিনের বেশি আবার থাকবে আপনার প্র্যাকটিস। বুঝতে পারছেন? আপনি প্র্যাকটিসের ফিডব্যাক যত ভালো দেবেন আপনার জন্য তত প্লাস পয়েন্ট হবে। ঠিক আছে? এখন ভয় করে যেন আবার চলে যান না যান যে না আমার এত কঠিন আমি করতেছি না, তাহলে কিন্তু আরো সহজভাবে শেখাবো, এত ডিপলি শেখাবো না। আর যদি মনে করেন যে না আমি এত ডিপলি শিখতে চাই, তাহলে সময় কিন্তু দেওয়া লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, কোনো প্রশ্ন আছে কি আপনার আপাতত? হ্যাঁ, আর আপনি, হ্যাঁ আপনার গুগলে আপাতত ওই কয়টা সার্চ করবেন, সার্চ করে ওই কয়টা দেখবেন, দেখার পর হ্যাঁ নোট করে নিয়ে আসবেন। এই যে 300 পিপিআই 150 পিপিআই এটাই মেন, CMYK কালার এবং RGB কালার এটাই মেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা দেখেন, আমাদের এই যে ফেসবুকে আলোর পথে আইটি সেন্টার, এখানে অ্যাড আছেন আপনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলোর পথে আইটি সেন্টার। আচ্ছা, ওটা রিকোয়েস্ট দিয়েছেন? আচ্ছা আমি দেখতেছি আমার আইডিতে, বলতে পারতেছি না এটা কি নামে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আপনি অ্যাক্টিভ দেখবেন এটাতে। দেন পাশাপাশি আমাদের ওই ইয়ে আছে না, কোথায় গেল, এই যে আলোর পথে মেসেঞ্জার আমাদের গ্রুপ আছে, এই মেসেঞ্জার গ্রুপে আমাকে ইয়েতে নক করবেন, মেসেঞ্জারে আমি এখানে অ্যাড করে দিব। বুঝতে পারছেন? এখানে আমাকে নক করবেন, তাহলে এই মেসেঞ্জার গ্রুপে আমাদের কবে কি হচ্ছে এখানে আমরা পোস্ট করি, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর খুব শীঘ্রই এখানে যদি আপনার দেওয়া থাকে, সো এখানে তো আপনি সব কিছুই আমরা পোস্ট করি। আচ্ছা, এটাতে আছে তো? হ্যাঁ, বাস তাহলে সমস্যা নেই।